তো দেখেন আমাদের রিলেশনটা আমরা ওই পলিট্রপিক এবং রিভার্সাল এডিয়াবেটিক টেম্পারেচার একই কথা, ওখানে শুধু গামা আর এর ভিতরে ডিফারেন্স। তো ওখানে আমরা যেটা করছিলাম যে এই রিলেশন দুটো তৈরি করে আমরা 1 এবং 2 রিলেশন তৈরি করে কিন্তু আমরা করছিলাম একটা হলো T1 ধরছিলাম আর T2 ধরছিলাম। তো দেখেন সেটাতে আমরা লাল কালি দ্বারা ডিফাইন করছি। দেখেন 2 কে আমরা উপরে দিয়েছি বলে দেখেন 2 কে উপরে দিয়ে আমরা এই যে P2 উপরে হয়েছে, T1 নিচে হয়েছে, এই যে P1 উপরে আছে, P1 নিচে হয়েছে। তো দেখেন এই যে রিলেশন, সবগুলো রিলেশন দেখেন আমরা টেম্পারেচার এবং ভলিউমের ভিতরে রিলেশন তৈরি করছি। রিলেশন তৈরি করে তারপর দেখেন আমরা 2 নং সমীকরণে হিসেবে সব মান টান বসাই দিয়ে দেখেন যে কিভাবে আমার এই টেম্পারেচার এবং প্রেসারের ভিতরে রিলেশনটা গামা মাইনাস 1 বাই গামাটা কিভাবে এসছে আমার এই সংজ্ঞা এবং সূত্র অনুসারে আমরা এই প্রমাণ করে এগুলো কিন্তু আমরা পেয়েছি বিভিন্ন সম্পর্ক। আশা করি বুঝতে পারতেছেন, কারণ এটা প্রমাণ করে আমরা এগুলো করি, কিন্তু যেহেতু আমাদের প্রমাণটা প্রয়োজন নাই সেজন্য প্রমাণ আমি দেখাই নাই, শুধুমাত্র যে কিভাবে এসছে সেটাই আর কি দেখাইছি। কারণ প্রশ্ন হতে পারে সেই জন্য আমি এটা করে রাখছিলাম, আমি আমার বোঝানোর সুবিধার্থে খুব দ্রুত বলতে পারি সেজন্য আমি এটা আলাদা করে একবার করে রাখছিলাম সময় করে। যখন আমি T1 বাই T2 টা পেয়ে গেলাম, T1 বাই T2 পেয়ে গেলাম, এখানেও T1 বাই T2, টেম্পারেচার যদি সমান তাহলে ভলিউমও কি হবে, সমান হবে। ভলিউম আর প্রেসারটা তাহলে কি হবে, তাহলে V1 বাই হচ্ছে V2 ইকুয়াল, তখন লিখতে পারবো কি P2 বাই P1। তাহলে এর পাওয়ারে কি আছে, গামা মাইনাস 1 আছে, হ্যাঁ, আর এর পাওয়ারে কি আছে, এর পাওয়ারে আছে গামা মাইনাস 1। তো এখান থেকে হিসাব অনুযায়ী আমরা তখন এই গামা মাইনাস 1 আর গামা মাইনাস 1 কেটে দিলে তাহলে থাকতো আমার V1 বাই V2 ইকুয়াল P2 বাই হচ্ছে P1 1 বাই গামা। এরপরে আরো বুঝিয়ে দিয়েছি যে আপনারা যদি এই এই প্রেসারকে এটাকে যদি আপনি কি ফ্রি রাখতে চান, এই পাওয়ারকে, তখন আপনি বেজে নিয়ে চলে আসবেন। কিভাবে নিয়ে আসবেন সেটা আমি বলছিলাম। তো তারপর তাহলে এটাকে একবারে আমি লিখতে পারি, তখন হচ্ছে P1 বাই সরি P2 বাই P1 ইকুয়াল লিখতে পারি V1 বাই V2। হ্যাঁ, তখন আমরা এই পাশে এসে তখন সেটা আমার গামা হয়ে গেল। এরপরে আরো বলেছি, আরো শর্টকাট ভাবে মনে রাখতে হলে আপনি যদি 1 কে উপরে নিতে চান, যে P1 বাই হলো আমি P2 লিখবো, ভাই আমি P1 বাই P2 লিখবো, তাহলে এখানে যদি P1 বাই P2 লেখেন তাহলে এখানে লিখবেন কি V2 বাই হচ্ছে V1। তাও কি হবে, তখন কি হবে, তখন কি হবে, গামা হবে। ভাই না না, আমি তা করব না, আমি এখানে P1 বাই P2 রাখবো, কিন্তু আমি এদিক মানে হলো V1 বাই V2 রাখবো। তো রাখেন V1 বাই V2 রাখতে চাইছেন, ওকে রাখেন। V1 বাই V2 রাখতে হলে তখন সেটা হয়ে যাবে 1 বাই গামা। সেটা আমি ক্যালকুলেশন করে কিন্তু দেখিয়েছি যে কিভাবে 1 বাই আছে গামাটা আসে। ঠিক আছে, তো এটা হলো বিস্তারিত কথাবার্তা এখান বলার জন্য। তো এটা চলে গেল আমাদের এই রিলেশনটা, আমি বারবার বুঝিয়ে দিয়েছি অনেকবার কথার ফাঁকে ফাঁকে কিভাবে আসে আমাদের রিলেশন গুলো। তো আমাদের তাহলে কার্নোট সাইকেলের ম্যাথমেটিক্স গুলো আমাদের কিন্তু হচ্ছে শেষ হয়ে গেল। তখন আমরা কি করছে, এটা আমরা যেহেতু সবগুলো বুঝে ফেললাম, তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিলেই আমরা কিন্তু হচ্ছে ইফিসিয়েন্সির ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, গামার মানটা 1.4 হইলো কেন? গামার মান তো আরো আছে 1.66 একক পরমাণুর ক্ষেত্রে, আবার 3 গ্যাসের ক্ষেত্রে 1.33। কেন হলো ভাই, এটা কেন হলো, এটা খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। তো এখানে দেখেন তো কোনো জায়গায় এরকম কোনো কিছু বলা আছে, এক পরমাণু দ্বিপরমাণু এরকম কোনো কিছু বলা আছে? এয়ার স্ট্যান্ডার্ড বলা তো নাই। এখানে কি লেখা আছে, শুধু এয়ার স্ট্যান্ডার্ড এয়ার এফিসিয়েন্সি লেখা আছে। স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড হিসাবে যদি কোনো কিছু বলা না থাকে, কোনো কিছু বলে নাই, কোনো কিছু বলে নাই, এটা দ্বিপরমাণুর ক্ষেত্রে কি এক পরমাণু কি ত্রিপরমাণু এরকম কিছু বলে নাই, তখন এই কনস্ট্যান্ট ভ্যালুটা গামা ইকুয়াল টু 1 ধরে আমি বসাবো। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি এখন।
এই হলো, তারপরে এরপর আরেকটা ম্যাথ আছে আমাদের, জি বলছে ভাই বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে বলতেছে যে একটি এটা তো হলো কার্নোট সাইকেলে চলে যাওয়ার কথা, এখানে বসিয়ে দিয়েছি আমি ভুল করে। এটা যাবে অটো সাইকেলে যাবে, এটা যাবে অটো সাইকেলে, এখানে কেন বসাইছি, এখান থেকে এটা তুলে নিয়ে যাই, এখানে কোনো দরকার নেই, দরকার নেই। এখান থেকে তাহলে আমাদের কার্নোট সাইকেলে যতগুলো ম্যাথ ছিল আমরা কিন্তু সলিউশন করে ফেলেছি। এখন আমরা অটো সাইকেলে যতগুলো ম্যাথ থাকবে, আমার এই ম্যাথ যতগুলো কথা বললাম না, এই কথাগুলোর রেঞ্জ ধরেই সমস্ত ম্যাথ গুলো করার চেষ্টা করবেন আর কি। তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি। যতগুলো কথা পাবেন ভাই ততগুলো 6 নম্বরে একটা ম্যাথ আছে, ওটা খালি একটু দেখাই দেন। যে 6 নম্বর পেজের 6 নম্বর ম্যাথ। কার্নোট সাইকেলের হ্যাঁ 6 নম্বর পেজের 6 নম্বর ম্যাথ। হ্যাঁ এই ম্যাথটা ঠিক, এইসব ম্যাথ গুলো তো আমি এডিট করি নাই, তো মনে হয় একটু সবগুলো ভুল আছে মনে হয় সব ক্যালকুলেশনে মেবি। না না, এগুলো আপনি আসলে আপনারা এখনো বুঝলেন না। আমি মানে এত করে এক কথা কেন যে বলি আমি বুঝি না। এখানে দাইন লিখেছি কি জন্য, যে এই পর্যন্ত এগুলো শুধু এডিট করেছি, ক্যালকুলেশন করে সবকিছু ঠিকঠাক করেছি। ওইগুলো তো ক্যালকুলেশনও করে নাই, ঠিকও করে নাই, কিছুই করে নাই, নাথিং এগুলো। ঠিক আছে, কারণ এতগুলো ম্যাথ যদি শিখাতে যায় তাহলে একটা ক্লাসে শুধুমাত্র একটাই টপিক নিয়ে আলোচনা হবে, অনেকগুলো টপিক আলোচনা হবে না। যেভাবে চাবেন সেভাবেই পাবেন, কোনো সমস্যা নাই। তো বলছে যে একটি আদর্শ, আমি অন্য কালিনী, বলছে একটি আদর্শ কার্নোট ইঞ্জিনিতে সমস্ত ও রুদ্ধতাপ প্রসারণের শেষের আয়তন যথাক্রমে, ও আপনি বলেন যে আগে কোথায় বোঝেন না, তারপর আমি বলি। কোথায় বলতে কি, এখানে দেখেন এই ভি3 এর মান আপনি যেটা দিয়েছেন 3, আমি আর দিই যেটা নাই, বসাইছেন এটা মনে হয় একটু উল্টা পাল্টা হয়েছে। এটা আমি একটু দিই নাই, আবার ভুল বলতে, আমি কিছুই দিই নাই এখানে। যদি কিছু দিয়ে থাকি এখন দেব, এটাই আর কি, ওটাই। আমি যদি এডিট করি তাহলে এখন এডিট করব। আমি আচ্ছা কিছুই করি নাই, এটা যেরকম ছিল ওরকমই আছে, আচ্ছা আচ্ছা, এটা কিছুই নাই। সেই জন্য দেখবেন যে এগুলো লাল বুঝতে কালারের সিগন্যাল দেওয়া আছে যে পরবর্তী এডিট করবে এগুলো। মানে আপনি এটা বুঝতেছেন কিনা এটা শুধু বলেন আমাকে, মানে বুঝলে আমি আর বলবো না এই কথাটা। হ্যাঁ অঙ্ক বুঝছি, অঙ্ক বুঝছি আমি। তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আর কোনো সমস্যা নেই, কারণ এগুলো আমি এডিট করলে তখন হচ্ছে সমস্যা হতো না। আমি তো সবগুলো এডিট করি নাই, কারণ সবগুলো ম্যাথ গুলো করা তো সম্ভব না, এতগুলো ম্যাথ। কারণ যে কথাগুলো বলেছি এই কথাগুলো সব আছে। আমি সেটাও বলেছি যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও জানতে হবে, বাংলাটাও জানতে হবে। আমি কিন্তু সবগুলো বাংলা ইংলিশ, বাংলায় কতগুলো ভাষা আছে এবং ইংলিশে কতগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু বলেছি। রিভার্সিবল এরিওরিক টেম্পারেচার বলেছি, রুদ্ধতাপ বলেছি, সমষ্ণ বলেছি, আইসো থার্মাল বলেছি, আইসেন্ট্রপিক বলেছি, আইসো বারিক বলেছি, আইসো টপিক বলেছি, আইসো রিক বলেছি। মানে সবগুলো কথাই কিন্তু আমি বলেছি, একটা কথা বাদ দিই। সেজন্য বলি ভাই, যখন ক্লাস করবেন একটু শ্রদ্ধা ভক্তি সহকারে খাতাটা পাশে নিয়ে, কারণ সব কথা তো লেখা সম্ভব না। কিছু কিছু কথা আছে যেগুলো মুখ দিয়ে কথার প্রাসঙ্গিক কথাটা বেরিয়ে আসে, সেগুলো আপনার খাতায় লিপিবদ্ধ করলে ভালো হয়। তো আসেন আমরা শুরু করি হলো মোটরসাইকেলের ম্যাথমেটিক্স। তো দেখেন বলছে ভাই একটি, তাইলে কি ওটা কারেকশন করে নিব? হ্যাঁ কারেকশন করবেন, মানে যা আসে তাই। যদি বুঝতে না পারেন তখন আমাকে আচ্ছা বলবেন। আচ্ছা ঠিক আছে, ওটা তো আর আমি তো এডিট ঠিক করি নাই, আছে, ঠিক বুঝলেন না, আছে। ওটা এডিট করলে তো আমি তো নিজে নিজেই আচ্ছা করতাম। ওগুলো রেখে দিয়েছি কি জন্য, আমি ইচ্ছা করলে কিন্তু ফেলে দিতে পারতাম। ইচ্ছা আচ্ছা করে আচ্ছা, না ঠিক আছে, এটা ফেলিনি কি জন্য, যে আমি যদি কোনো সময় পাই তখন ওগুলো ফিরে আবার এডিট করবো, তাই রেখে দিয়েছি। কারণ আমার আচ্ছা কারণ যদি ফাইলটা ফেলে দিই তাহলে আবার আমাকে তোর ম্যানেজ করতে আমাদের অসুবিধা হবে। আমি এডিট করতেই পারি আমি সময় পেলে, এরকম করে। তো বলতেছে যে একটি স্ট্যান্ডার্ড অটো সাইকেল অনুযায়ী পরিচালিত একটি এক সিলিন্ডার বিশিষ্ট একটি পেট্রোল ইঞ্জিন কম্প্রেশন অনুপাত আরসি এত, এর ক্লিয়ারেন্স ভলিউম ভিসি এত হলে এর সুইফট ভলিউম ভিএস, সুইফট ভলিউম এবং তাপীয় দক্ষতা, থার্মাল ইফিসিয়েন্সি, থার্মাল মানে তাপীয়, ইফিসিয়েন্সি দক্ষতা সমান হোয়াট। এখন যেটা স্ট্যান্ডার্ড একটা মান গামা সমান 1.4 আমরা ধরে নিলাম।
তাহলে আমাকে বের করতে বলেছে যে সুইফট ভলিউম। তাহলে আমরা জানি কম্প্রেশন রেশিও সমান সমান টোটাল ভলিউম মানেই সুইফট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম। এই যে সুইফট ভলিউম কোনটুকু এবং ক্লিয়ারেন্স ভলিউম কোনটুকু, যেটুকুর ভিতরে সিলিন্ডারের ভিতরে পিস্টন ওঠানামা করে এবং যেটুকুর ভিতরে স্ট্রোক সংগঠিত হয় সেটাই হলো সুইফট ভলিউম। আর যেই জায়গাটুকু ফাঁকা থাকে সিলিন্ডার থেকে পিস্টনের মাঝামাঝি যে জায়গাটা ফাঁকা থাকে সেটা ক্লিয়ারেন্স ভলিউম। তো সুইফট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম এখানে দিয়ে দিয়েছি আমরা। এরপরে সবগুলোর মান আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে কিন্তু আমরা সুইফট ভলিউম পেয়ে গেছি। আমরা ক্লিয়ারেন্স ভলিউম ক্লিয়ারেন্স রেশিওটা জানি, কম্প্রেশন রেশিও জানি এবং আমরা জানি আছে ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে আমরা সুইফট ভলিউমটা পাবো। আশা করি ক্যালকুলেশনের কথা না বলি, আমরা বললে আমাদের অনেক টাইম এক্সপান্ড হয়ে যাবে। তো এরপরে বলেছে যে আমার থার্মাল ইফিসিয়েন্সি দক্ষতায় থার্মাল ইফিসিয়েন্সি সমান আমরা জানি 1 - 1/RC গামা মাইনাস 1। এটারই কিন্তু প্রমাণ আছে, এটা কিন্তু প্রমাণ কিন্তু উপরে করাই আছে, এটা কিন্তু প্রমাণ করে দিয়েছি যে কিভাবে এটা আসে। তো এখানে আমরা কম্প্রেশন রেশিও তো আমরা জানি 8। তো 8টা বসাই দিলেই আমাদের কিন্তু থার্মাল ইফিসিয়েন্সিটা আমরা পেয়ে যাব। এটার কঠিন কোনো কিছু কিন্তু নাই, শুধুমাত্র যে এইটুকু বিষয়গুলো আছে বোঝানোর জন্য এটুকু আমি কিন্তু অলরেডি ডায়াগ্রামের ভিতরে বুঝিয়ে দিয়েছিলাম। আর সবচেয়ে ভালো বিষয় যেটা, এটা অবশ্যই মনে রাখবেন, এইগুলো কম্প্রেশন রেশিও, এক্সপানশন রেশিও, হিট আউট, ওয়ার্ক আউট, ওয়ার্ক ইন, হিট আউট, কোথায় হিট আউট হচ্ছে, হ্যাঁ কোন প্রসেসে হচ্ছে, এগুলো একটু মনে রাখবেন। এরপরে দেখেন আমি সবচেয়ে একটা ভালো কথা বলি, সেটা এখানে না, আলাদা জায়গায়। এরপর দেখেন বলছে একটি অটো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। এখানে কারোর একটা জায়গায় নয়েজ যাচ্ছে, কথা বলতেছে। বলছে একটি অটো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। দক্ষতা সমান হলো হোয়াট? বলছে উক্ত ইঞ্জিনের সংকোচনের প্রথমে, সংকোচন কোথায় সংকোচন করতেছে, এই যে এই জায়গা থেকে বলছে সংকোচনের প্রথমে চাপ কত, এত, এই যে চাপ এত, এবং শেষের চাপ কোথায় শেষ হচ্ছে সংকোচন, এই যে এখানে শেষ হচ্ছে P2 তে, সেজন্য P2 এত দেওয়া আছে, গামা সমান এত এত। সিম্পল একটা ম্যাথ। এই দুটো বিষয় আশা করি বুঝতে পেরেছেন। সংকোচনের প্রথমে, সংকোচন হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে, সংকোচনের 1 থেকে শুরু হচ্ছে, সংকোচনের শুরু P1, সংকোচনের শেষ এই যে শেষ চাপ বলে দিয়েছে এত এত, লিখে দিয়েছি আমরা। এখন বলতেছে যে আমার ইফিসিয়েন্সিটা বের করতে, ইফিসিয়েন্সি সমান 1 - 1/RC গামা মাইনাস 1। এখন আরসি কম্প্রেশন রেশিওটা আমার নির্ণয় করতে হবে। আমরা কম্প্রেশন রেশিও, কোথায় কম্প্রেশন রেশিও হচ্ছে, এই যে এই সাইকেলে, এই যে এই প্রসেসে আমার কম্প্রেশন হচ্ছে। তাহলে কম্প্রেশন সমান আমরা কি জানি, কম্প্রেশন রেশিও সমান আমরা জানি V1/V2, এটা আমরা জানি। এখন এখানে কথা হলো, থিংকিং গুলো এরকম করতে হবে। আমার ইফিসিয়েন্সি বের করতে বলেছে, তাহলে কম্প্রেশন রেশিও আমার আননোন, তাহলে কম্প্রেশন রেশিও বের করতে হলে আমার এই সাইকেল থেকে বের করতে পারি। তো এই সাইকেল বের করতে পারি কম্প্রেশন রেশিও, তাহলে V1/V2। ওকে ফাইন, এটা আমার শেষ কথা, শেষ এখান থেকে পর্যন্ত। এখন দেখতেছি এখানে আবার প্রেসারের রেশিও, প্রেসার গুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি V1 এবং V2 সাথে রিলেশন করে আমি P1/P2 এখান থেকে এই রিলেশনটা আমি তৈরি করতে পারি। তাহলে V1/V2 হলে এখানে হবে কি P2/P1। এখন ভাই আমি না ওই অনেক কষ্ট করে ওই প্রসেসরটা মনে রাখিস, তো প্রসেসরটা যেরকম আছে আমি ওইরকম করে সবগুলো সূত্র লিখবো ভাই। আচ্ছা লেখেন, কোনো সমস্যা নেই, সেটাই বলতেছি। তাহলে এখন আমার দরকার হচ্ছে V1/V2 দরকার। ওকে ফাইন। এখন প্রেসার এবং ভলিউমের সাথে সম্পর্ক, তাহলে P1/P2 ভাই আমি চার্টে মুখস্থ করিস তো, P1/P2 সমান সমান V2/V1 পাওয়ার গামা, এটা মুখস্থ করেছে, এটাই বারবার লিখবো। আচ্ছা লেখেন, এটা লিখবেন, এটা লিখেছেন এটা। এখন দেখলেন যে আমার আপনার লাগবে কি V1/V2, আপনার লাগবে কি V1/V2 লাগবে। এখন তাহলে এরপরে কি আছে, গামা আছে, তাহলে একে ফ্রি করে ফেলবো। কি ভাই ফ্রি করে কিভাবে ভাই, ফ্রি করে যখন কোনো পাওয়ারে ভ্যালু থাকে সেই ভ্যালুটাকে যদি বেজে নিয়ে আসতে হয় তাহলে লগ দ্বারা গুণ করতে হয়। তাহলে আমি লগ দ্বারা গুণ করলাম, লগ, এটা বলিস একবার, তাও বলতেছি আর একবার করে,
P1 হুম। বাই P2 ইকুয়াল, তাহলে একবারে গামা এখানে লিখিয়ে দিলাম। 1 তো আমি হচ্ছে গামা লগ পাওয়ার আছে, পাওয়ারকে আমি হচ্ছে লগে আছে বেজে নিয়ে চলে আসলাম। তাহলে ভাই এটা করলেন, তাহলে এটা খালি এই পাশে যদি গামা আছে গুণ অবস্থা, এই পাশে কি হবে ভাগ অবস্থা হয়ে যাবে। তাহলে সেটা হবে এরকম, আর বকতেছি না, হ্যাঁ আমি শুধু এটা লিখতেছি, কষ্ট হয়ে যাচ্ছে তো একটা কথা বললে, একটু ধীরে ধীরে কথা বলি আর লিখি। তাহলে আমরা হচ্ছে P1 বাই P2 ইকুয়াল লগ লিখলাম যে হচ্ছে, ভাই টাকা দিয়ে ক্লাস করি, কথা বলবেন না মানে সবসময় কথা বলবেন, টানা কথা বলবেন, একটু থামবেন না। মানুষ তো। তো এখন বেজে আছে এটা, তো বেজে এটাকে পাওয়ারে নিয়ে চলে গেলাম। তো লগ V1 বাই সরি P1 বাই P2 1 পাওয়ার গামা ইকুয়াল লগ V2 বাই V1। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো এখন হচ্ছে P1 বাই P2 লগ লগ কেটে দিলাম, এখন লগ লগ কেটে দিলাম, আর লিখলাম না, লগ লগ কেটে দিলাম, তাহলে P1 বাই P2 1 বাই গামা আছে ইকুয়াল V2 বাই V1। দেখেন সেটা আমরা এই দেখেন এই লাইনটা লিখতেছি একবারে। তো এটাকে আমি সেজন্য আর একটু সহজভাবে বলি, এটা বোঝানোর জন্য সবসময় মনে রাখবেন, এটাকে যদি আপনি ঠিক রাখেন V1 বাই V2 V2 বাই V1 লিখছেন না, এটা গুণ পাওয়ারটা হচ্ছে গামা আছে, যদি এ পাশে চলে যায় তাহলে 1 বাই গামা হয়ে যায়, ঠিক আছে? এটা শর্টকাট বুদ্ধি মনে রাখার জন্য মনে রাখতে হবে। কিভাবে আসে এটা, এটা তো এক্সপ্লেন করে দিলাম। তাহলে আপনি P1 জানেন, P2 জানেন, লিখে দিলেন, সবগুলো লিখে দিলেন, তাহলে সবগুলো একটা ভ্যালু পেয়ে গেলেন, তাহলে V2 বাই V1। কিন্তু আপনি কম্প্রেশন রেশিও সমান আপনি জানেন যে V1 বাই V2, তাহলে এটাকে অবশ্যই করতে হবে কি V1 বাই V2। তাহলে V1 বাই V2 করতে হলে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, তাহলে 1 বাই এত, তাহলে RC সমান সমান লিখে দেবে V1 বাই V2 সমান মানে হলো RC, তাহলে সেটা হলো এত, তাহলে সেই ভ্যালুটাকে বসাই দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। কেউ কারো যদি কোশ্চেন থাকে এর এগেইনস্টে আপনি আমাকে বলতে পারেন। আমি স্কিপ করতেছি, যাচ্ছি সামনের দিকে যাচ্ছি, সবগুলো বলতেছি, সবগুলো বলতে যাচ্ছে একটু একটু করে, কারণ আমি তো ক্যালকুলেশন বলে দিচ্ছি না, ক্যালকুলেশন তো আশা করি ইনশাল্লাহ পারবেন আর কি। বলছে একটা সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে, একটা সিলিন্ডারের এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারটার ব্যাস দেওয়া আছে, একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটার ব্যাস দেওয়া আছে, ব্যাস এত, স্ট্রোক, স্ট্রোক মানে কত ওর দৈর্ঘ্যটা, স্ট্রোক কথা অর্থাৎ ওর দৈর্ঘ্যটা লেন্থ আর কি, যে কতটুকুর ভিতরে সে ওঠানামা করে, পিস্টনের ভিতরে ওই সিলিন্ডারটা কতটুকু ভিতরে সে ওঠানামা করছে, বলতে স্ট্রোক লেন্থ, যেটাকে বলা হয় যে এলএস মানে স্ট্রোক লেন্থ, মানে কত দৈর্ঘ্যের, কতটুকু দৈর্ঘ্যের ভিতর দিয়ে, কতটুকু লেন্থের ভিতর দিয়ে সে পিস্টনটা ওঠানামা করে ঘাত সংঘটিত করতেছে। এরপরে গেল ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউম তাহলে আমরা ভিসি ক্লিয়ারেন্স মানে কি, ওই যে পিস্টনটা ওই সিলিন্ডারের ওয়াল থেকে কতটুকু দূরে আছে এবং কতটুকু ক্লিয়ারেন্স আছে সেটার ভ্যালুটা এত সেন্টিমিটার কিউব। আর সবসময় মনে রাখেন যে সেন্টিমিটার কিউব মানে সিসি কিন্তু এক কথা। এবং হটসর যে ওয়ার হেয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি এটা নির্ণয় করো, এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি ওকে ফাইন। তো আমরা সবসময় আমি বলি যে আপনি যেটা করবেন, যেটা এটা বের করতে বলেছি আপনাকে, এই সূত্র সব এটা লিখে ফেলবেন মনে মনে। তো দেখলেন যে আমার এই কম্প্রেশন রেশিও জানি না, এই কম্প্রেশন রেশিও কিভাবে বের করতে পারি আমরা, কম্প্রেশন রেশিও সমান জানি আমি V1 বাই V2। তো এখানে আমি যেহেতু আমার হচ্ছে ভলিউমের কোনো কিছু বের করার কোনো অপশন নাই আমার, তাহলে হচ্ছে ভলিউম যেহেতু স্টক, তাহলে আছে স্টক ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। তো এখানে দেখতেছি যে আমার শুধু ক্লিয়ারেন্স ভলিউমটা দেওয়া আছে, তো স্টকটা ভলিউমটা আমার দেওয়া নাই, ওকে ফাইন, তাহলে স্টক ভলিউমটা আমি নির্ণয় করি। তো স্টক ভলিউম সমান আমি এএল জানি, অর্থাৎ এএল অর্থাৎ ওই সিলিন্ডারের এরিয়া এবং দৈর্ঘ্য। তো এই সিলিন্ডারের এরিয়াটা আমি জানি না, কারণ এই সিলিন্ডারের এরিয়াটা জানবো কিভাবে, আমি ডায়া জানি সিলিন্ডারটির ক্ষেত্রফল, সিলিন্ড্রিক্যাল বস্তুর ক্ষেত্রফল হলো পাই আর টি স্কয়ার বাই 4। আমার এই সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে, এখান থেকে আমি ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেললাম, ক্ষেত্রফলটা বসিয়ে দিলাম, আর দেন এখানে আমি লেন্থটা জানি, লেন্থটা বসিয়ে দিলাম। তো এখানে আমার হচ্ছে এটা সেন্টিমিটার কিউতে আছে বলে আমি এটা কেউ আছে এগুলোকে সেন্টিমিটারতে নিয়ে আসলাম। হয়তো মনে করতাম না তো ভাই এটাকে আমি মিলিমিটার দিতে চাচ্ছি, তো নেন, কোনো সমস্যা নেই, যে কোনো কিছু একটা ইউনিটে আপনাকে রাখতে হবে, এই হলো মেন কথা।
তো এটা যদি রাখলেন আমি এটাকে সেলিব্রেট দিলাম। ভাই জি বলেন। ভাই এই যে ক্লিয়ারেন্স ভলিউমের পরিবর্তে ক্লিয়ারেন্স দৈর্ঘ্য থাকতো, তাহলে ক্লিয়ারেন্স ভলিউম বাই করতাম কিভাবে? ওই ভিএস এর সূত্র দিয়ে ভিএস সমান এ ইনটু এল। আসলে কি হলো, এটা এখানে আপনার দেওয়া আছে কি, আপনার দেওয়া আছে বলেছে যে সুইপ ভলিউম দেওয়া আছে আপনার, তাহলে আমি ক্লিয়ারেন্স ভলিউমটা ভাই কিভাবে বের করতাম? এটা তো প্রশ্ন ছিল, এটাই। না মনে করেন দুইটাই নাই, ভিএ ভিএ স্ট্রোক ভলিউমও নাই, ক্লিয়ারেন্স ভলিউমও দেওয়া নাই, শুধু বেস আছে এবং স্ট্রোক দৈর্ঘ্য আছে। কি আছে তাহলে আমি কি আছে? দুইটাই নাই, এটাও নাই ভাই, এটাও নাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। তখন আপনার কম্প্রেশন রেশিও দেওয়া থাকবে। না এখানে এই ক্লিয়ারেন্স ভলিউমের পরিবর্তে ক্লিয়ারেন্স দৈর্ঘ্য থাকবে আর দেওয়াই কি। থাকবে না, এটা হলো ম্যাথ কিভাবে বের করো? শোনেন দৈর্ঘ্য, মনে করেন এখানে ভলিউমের পরিবর্তে দৈর্ঘ্য দেওয়া যদি থাকে, এর আগে একটা কি যেন সিলিন্ডার পরীক্ষা আসছিল এরকম। এটা হ্যাঁ, না এখানে বিসি আছে না, বিসিটা না থেকে এখানে ভলিউম না দিয়ে দৈর্ঘ্য দিছিল, যে ক্লিয়ারেন্স দৈর্ঘ্য এত আছে, দৈর্ঘ্য তো, তাহলে এটা ক্লিয়ারেন্স দৈর্ঘ্য থাকলে তো আপনি আরো সব ক্লিয়ারেন্স দৈর্ঘ্য তো দেওয়া থাকে, তখন তো আপনি এই যে ক্লিয়ারেন্স ভলিউমটা তো বের করতে পারবেন অবশ্যই, এই যে এ, তারপর লিখবেন যে এল। এল সি, তাহলে এই সিলিন্ডারের হ্যাঁ এরিয়াটা তো আপনি জানেনই, এই সিলিন্ডারটার তখন ওখানে বলে দেবে যে ওই সিলিন্ডার, এই যে ওই একই কথা আর কি, এই যে ডায়াটা এখান থেকে আপনি পাই ডি স্কয়ার বাই 4 দিয়ে দিলেন, আর এই যে স্ট্রোকের লেন্থটা তো আপনি জানেনই, এই যে ক্লিয়ারেন্সের এই দৈর্ঘ্যটা তো আপনি জানেনই, তাহলে তো আপনি ক্লিয়ারেন্স হচ্ছে ভলিউমটা ইজিলি বের করতে পারবেন এএলসি দিয়ে। এখানে আপনি এটা জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ এটা একই কথা, এটা তো অবশ্যই, তখন তো আপনার এই লেন্থ দেওয়া থাকতে হবে, না থাকলে তো আপনি বের করতে পারবেন না, আপনাকে তো কিন্তু ক্লু দিতেই হবে প্রশ্নের ভিতরে, এরকম অঙ্ক করে ঠিক দিয়েছি আছে, এটা হ্যাঁ ক্লিয়ার হওয়ার এরকম, জন্য আর কি হ্যাঁ জানতে চাইছি। এরকম ম্যাথ কিন্তু করে দিয়েছি মনে হয়তো বা, না অন্য জব সলিউশনও করে দিয়েছি হয়তো বা। তো আশা করি এটা বুঝতে পারছেন সবগুলো। তো এখানে এই কথাটা আপনি হচ্ছে নাই লিখতে পারেন, এই কথাটা থাকলে আরো আপনি বিভ্রান্তি সৃষ্টি করে, এই কথাটা আমি কেটে দিলাম, বাদ দিয়ে দিলাম, এই কথাটা থাক। তো এরপরে তাহলে ওইটা সবগুলো থাকলে আরো বুঝতে সহজ হবে, অন্য ম্যাথের জন্য সুবিধা হবে। তাহলে এই যে আমি সেই জন্য আর কি লিখেছিলাম, আর কি লিখে রাখছিলাম, যদি এটার জন্য প্রয়োজন নাই জি ভাই, সেজন্য আর কি বাদ দিলাম, কারণ এই যে এইটা কথাগুলো সবগুলো রিলেশন বিল্ড আপ করে রাখি কি জন্য, যাতে আপনি একবার সবকিছু হুম, বুঝতে পারেন। সেটাই। এই অঙ্কগুলো ম্যাথমেটিক্স গুলো এমন ভাবে লিখি যে এই ম্যাথমেটিক্স গুলো যেন কথা বলে, প্রতিটা জিনিস যেন কথা বলে, সেজন্য লিখি, মানে প্রতিটা জিনিস সেটাই ভাই, কথা বলবে। মুখস্থ করতে তো আর কোনোদিন কোনো কিছু করা যাবে না, এগুলো না ম্যাথ না না মুখস্থ না করে না কিছু না আপনি মনে রেখে কোনো কিছু করবেন না, আপনি সিকোয়েন্স অনুযায়ী একটা মনে প্রত্যেকটা রাখবেন, বুঝতে হবে। আপনি একটা মনে রাখবেন, ওই একটা দিয়ে সবকিছু করবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি সেইভাবেই জিনিসগুলো তৈরি করার চিন্তা করি প্রতিনিয়তই। আমি যখনই সময় পাই দেখি, দেখে চিন্তা করি যে আসলে এটা যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি তাহলে কতটুকু এফিসিয়েন্সি হবে, কতটুকু ভালো হবে, সুবিধা হবে বুঝতে চিন্তা করে করে। কারণ এই যে ম্যাথ গুলো আমি যখন ওই নভেম্বরে 2020 সালের নভেম্বরে যখন ক্লাস নিয়েছি তখন একরকম করে দেখাইছি, এরপর আরেকটা ব্যাচের ক্লাস নিয়েছি সেটা একরকম করে দেখাইছি, আপনার থার্ড নম্বরে কিন্তু আর দেখাচ্ছি, এবার ফোর্থ নম্বর ব্যাচ সামনে শনিবার থেকে শুরু হবে, তাদের হয়তো অন্যরকম করে বলতে পারি আমি, এরকম জিনিসগুলো মানে এক এক সময় এক এক ভাবে আমি কথা বলার চেষ্টা করি, এবং সহজ ভাবে যখন উপস্থাপন করি সেগুলো কিন্তু স্ক্রিনশট এবং ফাইলগুলো কিন্তু অটোমেটিক মেলে আমি দিয়ে দিই সবাইকে। তো দেখেন এখানে আরেকটা ম্যাথ দেখেন, এই ম্যাথটা হলো অনেক বড় করে আছে লিখেছি, এখানে আমি এই যে এয়ার কনজিউমের বিষয়টাও আর কি উল্লেখ করেছি দেখেন। হ্যাঁ, তো এখন আস্তে আস্তে কথা বলবো, কথা না শোনা গেলে বলবেন আমাকে। এটা বলছে, ওই দিন পরীক্ষা দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম। বলছে একটি হ্যাঁ, আদর্শ অটোসাইকেল ইঞ্জিনের কম্প্রেশনের শুরুতে, কম্প্রেশনের শুরু, কারণ প্রথম ফিগারটা আমরা দেখে এসেছি সেজন্য এখানে ফিগার দিই নাই। কম্প্রেশনের শুরুতে, তাহলে কম্প্রেশন শুরু হচ্ছে কোথায়, 1 এ শুরু হয়, তাহলে এবং ওর আপেক্ষিক আয়তন যথাক্রমে এত, তাহলে তাপমাত্রা T1 এত, এবং একবার P1 কম্প্রেশনের শুরু বলে দিয়েছে, কম্প্রেশন শুরু, এই যে শুরু কথা বলেছে, কোথায় শুরু হয়েছে, 1 এ শুরু হয়েছে, সেজন্য 1 দ্বারা ডিফাইন করছে সবগুলো। এরপর আয়তন কত, এত, এই দেখেন
এটাও আমরা V1 দিয়ে দিয়েছি। মানে প্রতি কেজিতে এত মিটার, এত ঘন, এত মিটার কিউ আয়তন দখল করেছে। হুম। বলছে যদি কম্প্রেশনের শেষ হয়েছে কোথায়, 2 তে। প্রথমে কি দেখিয়ে দিয়ে আসলাম ফিগারটা, কত এত শেষ, এবং স্থির আয়তনে তাপ গ্রহণের পরিমাণ, স্থির আয়তনে তাপ গ্রহণের পরিমাণ, তাপ গ্রহণ Q1 দা ডিফাইন করলাম আমরা, কিউ ইন দিতে পারতাম, ইনপুট দিতে পারতাম, কিউ ইনপুট দিতে পারতাম, আমরা Q1 দা ডিফাইন করলাম। আমরা যদি 1 2 দা ডিফাইন করি সবগুলো, পরিমাণ এত কিলোজুল পার কেজি হয়, তবে বাহির করো কম্প্রেশন রেশিও আরসি, তাপীয় দক্ষতা রিকিটা, কাজের পরিমাণ ওয়ার্ক ডান, ওয়ার্ক, পাওয়ার আউটপুট পি নির্ণয় করতে যদি এর এয়ার কনজিউম এত হয়, 0 এয়ার কনজিউম কত দেওয়া আছে, এত দেওয়া আছে, অর্থাৎ ধরো শরীর খরচটা দেওয়া আছে, বাতাসের খরচটা আমার দেওয়া আছে, কি পরিমাণ বাতাস প্রয়োজন হবে আমার, ধরো সিবি সমান এত, ওকে ফাইন ধরে নিলাম, রেখে দিচ্ছি আমরা, শেষ, দেওয়া আছে পরিমাণ। কম্প্রেশন রেশিওটা আগে, কম্প্রেশন রেশিওটা লিখলাম V1 বাই V2 আমরা জানি, লিখে দিলাম, এগুলো আর বলতেছি না বারবার, কারণ একই কথা তো। তাপীয় দক্ষতা লিখে দিলাম, আরসি আমরা পেয়ে গেছি, এটাও পেয়ে গেলাম। তারপরে গ্রিকিটা এফিসিয়েন্সি সমান ইনপুট মাইনাস আউটপুট বাই ইনপুট, এটা আমরা জানি। এখানে আমরা নির্ণয় করব কি, আমরা যেহেতু হচ্ছে এই এফিসিয়েন্সি জানি, তারপর জানি আমরা এটা তো আমরা এখন করব না, সরি, আমরা এটা এখন কেন করবো, এটা করবো না, তাহলে আমরা করব কি কাজের পরিমাণ। তো কাজের পরিমাণ সমান আমরা জানি কি, যে Q1 মাইনাস Q2, তো এটা Q1 মাইনাস Q2। এখন ভাই এটা না আপনি সহজভাবে করে দিতে পারতেন, আপনি কেন এটা কঠিন করলেন ভাই? এখানে আপনি একবারে ডাব্লিউ দিয়ে দেন ভাই। আচ্ছা ওকে ফাইন, ডাব্লিউ দিয়ে দেবো, একবারে ডাব্লিউ দিয়ে দেবো, এখানে একবার ডাব্লিউ দিয়ে দিলাম ভাই, এখানে একবার ডাব্লিউ দিয়ে দেন। আপনি একটু বেশি পেঁচাইছেন, আপনি এত কঠিন করে দিলেন কেন? ডাব্লিউ দিয়ে দেন ভাই, ডাব্লিউ দিয়ে ভাই এখানে হলো, তাহলে এখন তো আমার ডাব্লিউ ভ্যালু বের হবে, তাহলে আপনি এখানে ডাব্লিউর ভ্যালুটা হচ্ছে লিখে দেন। এখানে অত কিছু লিখতে হবে না, এখানে ডাব্লিউ লিখে দিয়ে এখানে ভ্যালুটা ভাই যা আসে তাই লিখেন। এখন ক্যালকুলেটর চাপতে হবে ভাই, ক্যালকুলেটরটা আপনি চাপেন, আমাদের চাপার সময় নেই তো, হচ্ছে আমরা ব্যস্ত মানুষ। আপনি সেভে অ্যান্সারটা কত এটা একটু বলে দেন। 462, 462, তাহলে ভাই একটু হয়ে গেল। তাহলে এই লাইনটা আপনি কেটে দেন সুন্দর করে, এই লাইনটার দরকার নেই, এই লাইনটা আপনি সুন্দর করে কেটে দিয়ে অ্যান্সারটা ওই উপরে দিয়ে দেন। তাহলে আমি এটা হচ্ছে পেয়ে গেলাম যে কাজের পরিমাণ, আমার কাজ বের করতে হচ্ছে, তাহলে কাজটা আমি এখান থেকে এইভাবে হচ্ছে বের করতে পারি। আমরা যে রিলেশনটা দেখছি বারবার। এবার পাওয়ার আউটপুট, এখানে পাওয়ার আউটপুট সমান জানি ওয়ার্ক ইনটু এয়ার কনজিউমিং। তো এয়ার কনজিউমিং সমান আমরা হচ্ছে জানি ভাই, আপনি হচ্ছে কাজের একক তো ভাই হলো জুল ভাই, তাহলে পার কেজি লিখলেন কেন ভাই? ভাই ভলিউমের একক তো হলো হচ্ছে মিটার কিউব বা সেন্টিমিটার কিউব বা ফিট কিউব, ভাই আপনি পার কেজি দিলেন কেন? বলছে পার কেজিতে বলে দিয়েছে তো কোশ্চেনের ভিতরে, পার কেজিতে বলে দিয়েছে, প্রতি কেজিতে, হ্যাঁ প্রতি কেজিতে কথা উল্লেখ করে দিয়েছে, সেজন্য আমি পার কেজিতে এখানে লিখে দিয়েছি, মানে প্রতি কেজিতে এত কিলো জুল হচ্ছে কাজ হবে আর কি, হ্যাঁ সেজন্য আর কি, তাদের কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। তারপরে আমরা এখানে তাহলে এয়ার কনজিউমিং কত, এয়ার কনজিউমিং ডাব্লিউ পাওয়ার আউটপুট ওয়ার্ক ইনটু এয়ার কনজিউমিং, তাহলে ওয়ার্ক দিয়ে দিলাম এবং এয়ার কনজিউমিং পরিমাণটা আমরা জানি, তাহলে এটা মানটা বসিয়ে দিলাম, তাহলে ইউনিটটা তাহলে কিলো জুল পার কেজি হবে, কারণ পার কেজিতেই আমরা হিসাব করতেছি। আশা করি এটাও বুঝতে পারছেন। এরপরে এটা থেকে শেষ ছিল। তো এটাও পারবেন আশা করি, কারণ বলেছে স্টিলের ব্যাস দেওয়া আছে, স্টক লেন্থ দেওয়া আছে, ক্ল্যান ভলিউম দেওয়া আছে, এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি নির্ণয় করো। এটা আশা করি পারবেন, কারণ এটা আমি উপরে একটা ম্যাথ দেখিয়ে দিয়ে আসলাম, মানে হুবহু ওরকম ম্যাথটার মতো আর কি, এই যে এই ম্যাথটার মতো আর কি, সেম এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি নকশা করে সেম 3 নম্বরের মতোই আর কি হচ্ছে 5 নম্বরটা। আশা করি প্র্যাকটিস করলেই সবগুলো বুঝতে পারবেন। আর সব সময় ডায়াগ্রামের দিকে লক্ষ্য রেখে ডায়াগ্রাম গুলো ড্র করে সেগুলো করার চেষ্টা করবেন। তো
এরপরে গেল এখানে দেখতেছি একটু উল্টা পাল্টা হয়ে গেছে, আমার এটা একটা সিঙ্গেল পেজে চলে যেতে হবে। বলেন আজকে কতটুকু বুঝলেন? প্রতিদিন তো পড়িয়ে পড়িয়েই চলে যায়, আজকে আপনাদের সাথে 2 মিনিট কথা বলি। বলেন, অফলাইনে তো অনেকেই কোশ্চেন করেন, অনলাইনে লাইভ প্লে কিছু বলেন শুনি। কারোর কিছু বলার নাই? মোটামুটি সবগুলা বুঝছি, কিন্তু ওই আমার একটা অঙ্কের উত্তরটা মিলতেছে না। আমি দেখলাম কিন্তু দক্ষতা নেগেটিভ আসতেছে। দক্ষতা নেগেটিভ কখনো আসবে না ভাই, এটা হয়তোবা আমার শিটে যদি হয়ে থাকে সেটা কোশ্চেনের ভ্যালু ভুল হতে পারে। মানের পরিবর্তন থাকতে পারে, মানে হয়তোবা আমি ভুল বসাতে পারি। হ্যাঁ, এই কারণে কোন ম্যাথটা? ওই 6 নাম্বার, কোন 6? 6 তো 6 অনেক। পৃষ্ঠার 6 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, 6 পাতার 6 পৃষ্ঠার 6 নাম্বার। ভাই আপনি ওইটা একটু ক্লিয়ার করে দেন, ওটা তাহলে সম্পূর্ণটা আমি আরো আগে বললে ভালো হতো, কারণ তাহলে আরো সময় নিয়ে সে এডিট করতে, আপনাদের সামনে এডিট করতে করতে যেতাম, তাহলে ম্যাথটা পূর্ণাঙ্গ হয়ে যেত। এই ম্যাথটা না, এই ম্যাথটা। একটু 7 মিনিটের ভিতরে কাজ শেষ করতে পারবো কিনা সেটা হলো সবচেয়ে বড় কথা। তো বলতেছে থিমটা বলে দিলেই হবে, মানে বুঝিয়ে দিই, কারণ এখানে যদি আমি এখন লিখতে যাই তাহলে সম্ভব না। জি। দেখেন, এখানে বলেছে আপনি এদের কাছে প্রশ্ন করবো, আমাকে উত্তর দেবেন, কারণ তো আমি তো সবসময় বলেছি অলরেডি এক্সিস্টিং এই কথাগুলো। এই সমস্ত বলতে সমস্ত আর রুদ্ধতাপ, এই রুদ্ধতাপ মানে এর ইংলিশটা কি, আর সমস্ত এর ইংলিশটা কি, এটা বলবেন আমাকে। এটা প্রশ্ন থাকলো, যখন প্রয়োজন হবে তখন জিজ্ঞেস করবেন। সমস্যা। যখন প্রশ্ন করবো, এখন না। একটি আদর্শ কার্নোট ইঞ্জিনে ইয়াতে সমস্ত ও রুদ্ধতাপ প্রসারণের শেষের আয়তন, প্রসারণের শেষের আয়তন যথাক্রমে এত। শেষের আয়তন, এখন এই যে V3 আর V2 ওসি ইঞ্জিনের ইয়াতে সমস্ত ও রুদ্ধতাপ প্রসারণের শেষের আয়তন, রুদ্ধতাপ প্রসারণের শেষের আয়তন, রুদ্ধতাপ প্রসারণের শেষ আয়তন। তাহলে শেষ কোথায়, রুদ্ধতাপ কোন জায়গায় শেষ হচ্ছে এটাকে, তাহলে তার জন্য আপনাকে প্রয়োজন হলো টিএস ডায়াগ্রাম 1 2 3 আর 4। তাহলে রুদ্ধ তাপ প্রসারণ সমস্ত তাপমাত্রা সমান কোথায়, এখানে তাপমাত্রা সমান রুদ্ধ তাপ প্রসারণ ও রুদ্ধ তাপ প্রসারণ। এখন রুদ্ধ তাপ, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক টেম্পারেচার প্রসেস, এই লাইনটা হলো কনস্ট্যান্ট টেম্পারেচার, আর 2 3 এটা হলো রিভার্সিবল অ্যাডিয়াবেটিক টেম্পারেচার প্রসেস, আর এ ভি রিভার্সিবল অ্যাডিয়াবেটিক, আর এ টি রিভার্সিবল অ্যাডিয়াবেটিক টেম্পারেচার। তো শেষের আয়তন কত, শেষের আয়তনটা হলো V2, আর শুরুর আয়তন কত? বলেন বলেন, আমি কিন্তু প্রশ্ন করছি, আমি কিন্তু অনেক হাইলাইটস করে দিচ্ছি, আপনাদের কাছে আমি প্রশ্নটা চাচ্ছি, কারণ আমি তো সবসময় বলি। আবার বলেন। এখন বলেন যে V3 ভ্যালুটা কোনটা আর V4 এর ভ্যালুটা কোনটা? V3 হচ্ছে 3 আর V2 হচ্ছে 6। V2 6 কিভাবে বুঝলেন? V2 6 হচ্ছে আপনার, V2 হচ্ছে সমষ্ণ, মানে আইসেন্ট্রপিক। আইসেন্ট্রপিক, হ্যাঁ, V2 সমষ্ণ আইসেন্ট্রপিক, হ্যাঁ। এটা কোনটা? এটা কি এটা সমষ্ণ যেটা সেটা হলো আইসেন্ট্রপিক। সমস্ত যেটা সেটা আইসেন্ট্রপিক, আর রুদ্ধতাপ সেটা হচ্ছে আইসোথার্মাল। আর রুদ্ধতাপ যেটা আইসো
আইসোথার্মাল আইসোথার্মাল আইসোথার্মাল। তাহলে আইসোথার্মাল কোথায়? এখানে আইসোথার্মাল কোথায়? আইসোথার্মাল হচ্ছে আপনার V2 এটা কিসে বলছিল? এটা শেষের আয়তন, শেষগুলো, হ্যাঁ। সবগুলো শেষ। শেষ কোথায়? এখানে একটা শেষ হয়েছে আর এখানে একটা V2 শেষ হয়েছে। V2 তো V2 তে একটা শেষ হয়েছে আর V3 তে একটা শেষ হয়েছে। জি V2 তে হ্যাঁ, দুইটারই শেষ। তাহলে সমস্ত হলো যে আমার V2 শেষ হয়েছে কোথায়? V2 হলো 6 লিটার, V2 হলো 6 লিটার আর V3 হলো কত? V3, এই V3 টা কোথায়? সমস্ত কোথায় শেষ হয়েছে? 3 তে শেষ হয়েছে। V3 এত। তো এরপরে এখন টেম্পারেচার আর ভলিউমের ভিতরে সম্পর্ক আমরা জানি T2 বাই T3। তাহলে এখানে লিখবো যে V3 বাই আছে V2। তাহলে এখানে আমরা ভ্যালুটা এখানে কত আসে ভ্যালু? আমি ক্যালকুলেটর চাপি, আপনারা সবাই ক্যালকুলেটর চাপবেন, সবাই ক্যালকুলেটর চাপবেন। এখানকার মানটা ঠিক আছে, T2 বাই T3 ভ্যালুটা ঠিক আছে। এখানে রিলেশনগুলো সবগুলো জানেন আপনারা, রিলেশনটা বলছি না। তো এরপরে দেখেন এখানে লিখেছি 1/T2। তাহলে এখানে দেখেন, এখানে এই কথাটা আমি একটু উল্টা করে লিখতে পারি যে T3 বাই T2 ইকুয়াল লিখতে পারি যে 1/3 আছে 1.32। ওকে ফাইন, লিখে দিতে পারি। তাহলে আমরা এফিসিয়েন্সি সমান জানি কি? এফিসিয়েন্সি সমান জানি আমরা হচ্ছে 1 মাইনাস লিখতে পারি, একবারে লিখতে পারি যে টি ম্যাক্সিমাম বাই হচ্ছে টি হচ্ছে মিনিমাম। তো এখানে আমি হচ্ছে 2 দিলাম, হ্যাঁ, যেহেতু 2 3 আছে সেজন্য এখানে 2 3 দিয়ে ডিনোট করলাম আর এখানে দিলাম T2। তাহলে T2 আর T2 কেটে গেলে তাহলে 1 থাকে, মাইনাস T3 বাই হচ্ছে T2 হয়। সেটা আমি এখানে হচ্ছে লিখেছি। তো দেন এখন আমার ওই মানটা বসিয়ে দিয়েছি 1 মাইনাস 1 বাই হচ্ছে 132। তাহলে এটাকে আমি হচ্ছে ইনভার্স করে দিই, তারপরে 1 মাইনাস হচ্ছে অ্যানসার, তাহলে 0.24 আসে, এর সাথে 100 গুণ করে দেন। কই মাইনাস আসলো? মাইনাস তো আসলো না। কই মাইনাস তো আসে নাই। হ্যাঁ, কথা বলেন। সময় কিন্তু খুব লিমিটেড আমাদের 1 মিনিট কেটে যাবে, কিন্তু অটোমেটিক কেটে যাবে।